গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনবেন। আমার জেঠুর ছেলে আমার সাথেই থাকতো। আমার নিজের কোনো দাদা ছিল না, তাই আমি তাকে দাদার মতোই দেখতাম, কিন্তু সে আমাকে অন্য চোখে দেখত। আমি ওর থেকে 10 বছরের ছোট ছিলাম। একদিন যখন আমি স্কুল থেকে ফিরে আসি, তখন বাড়িতে কেউ ছিল না, শুধু দাদাই ছিল। আমি যখন দাদার ঘরে যাই, তখন সে ঘরের দরজা বন্ধ করে আমার সাথে যা করে তা তো আপনি ভাবতেও পারবেন না। কারণ আমি বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলছিলাম। কাঁচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, আর তার সাথে আমার যৌবন, স্বপ্ন আর বিশ্বাসও ভেঙে চুরমার হয়ে যায়। আমার কান্নার আওয়াজ গোটা ঘরে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই মানুষটার মনে কোনো প্রভাব ফেলে না। আমি নিজের বাড়িতেও নিরাপদ নই। আমার গোটা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি চোখে ঝাপসা দেখছিলাম। আমার চোখের জলে গোটা বালিশ ভিজে গেছিল। আজ আমি শারীরিক আর মানসিকভাবে যেই আঘাতটা পেলাম, তার রেশ হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সেই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠছিল। সেই দিন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। আমি বাবার চোখের মণি ছিলাম। আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে কারুর এত সাহস হতো না আমার ওই বাড়িতে আমাকে ধর্ষণ করার। আমার কান্নার আওয়াজ বাড়ির সব দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। এই একই দেওয়ালে একদিন আমার হাসির শব্দ প্রতিধ্বনিত হতো। আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি আমি এইভাবে পাচ্ছি? যেই মানুষটাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, সেই আমার সাথে এরকম করলো। সে আমাকে ধর্ষণ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদি। তারপর উঠে আস্তে আস্তে বাথরুমে যাই। আয়নায় নিজেকে দেখে আমার আবার কান্না পেয়ে গেল। আমার সারা শরীরে জায়গায় জায়গায় দাঁত বসানোর দাগ। আমি চোখে মুখে জলের ছিটে দিয়ে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলাম। মায়ের ফিরে আসতে এখনও কতক্ষণ লাগবে কে জানে। আমি নিজেকে ঘরের মধ্যেই বন্ধ করে রাখি। আমি এখনও ভয়ে কাঁপছিলাম। আমার বারবার মনে হচ্ছিল আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমি চোখ খুললেই যেন এই দুঃস্বপ্নটা শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হবার নয়। আমাকে সত্যিটা মেনে নিতেই হবে। এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন নয়, এটা একটা ভয়ঙ্কর সত্যি। আর এই সত্যিটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি আবার চিৎকার করে কাঁদতে শুরু করলাম। মনে হয় এইভাবেই আমাকে সারা জীবন কাঁদতে হবে। বিকেল হতেই মা আর আমার ছোটো বোন বাড়ি ফিরে আসে। মা এসে আমার ঘরের দরজায় টোকা মারে। মায়ের আওয়াজ শুনে আমি ছুটে গিয়ে দরজাটা খুলে দিই। মাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে শুরু করি। মা তো আমার অবস্থা দেখে নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল। খুব অস্থিরতার সাথে আমাকে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? আমি মাকে সব কথা বলে দিলাম। যা শুনে মায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। মায়ের তো আমার কথা বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু আমার অবস্থা দেখে মায়েরও খুব খারাপ লাগে। মনে হয় আমার কপালে এটাই লেখা ছিল। আমি তখনও জানতাম না আমার কপালে আরও কী কী লেখা আছে। আমরা দুই বোন সারাদিন বাড়িতে হই হুল্লোড় করতাম। বাড়িতে রোজই উৎসব লেগে থাকতো। বাবা আমাদের দুজনকে দেখে খুব আনন্দ পেত, কিন্তু মা আমাদের দুষ্টুমি দেখে মাঝে মাঝে রেগে যেত। বাবা যেই অফিস থেকে ফিরতো, আমি বাবাকে গিয়ে জড়িয়ে ধরতাম আর তাকে আমার সারা দিনের গল্প শোনাতাম। বাবাকে সব কথা না বলা অবধি আমি শান্তি পেতাম না। মা বলতো আমি বাবার প্রাণ, সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ একদিন আমাদের সুখী পরিবারের উপর কারো নজর লেগে যায়। মনে হয় এত সুখ আমাদের সহ্য হলো না। বাবার অ্যাক্সিডেন্ট হয় আর তিনি বিছানায় পড়ে যায়। বাড়ির অবস্থাও খারাপ হতে থাকে। বাড়িতে আর কোনো ছেলে ছিল না, তাই মাকেই সব কিছু সামলাতে হচ্ছিল। আমার জেঠু বাবার উপর অনেক দিন ধরে রেগেছিল। তাদের অনেক দিন দেখা হয়নি, কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা নিজে ফোন করে জেঠুকে সব কিছু জানায়। মায়ের বিশ্বাস ছিল বাবার অবস্থার কথা শুনে জেঠু সব শত্রুতা ভুলে যাবে, আর সেটাই হলো। জেঠু বাবাকে দেখতে আসে আর বাবার পাশে বসে খুব কাঁদে। আমাদের অবস্থা দেখে জেঠু বলে, এখন তোমাদের পক্ষে সব কিছু একা সামলানো খুব মুশকিল হবে, তাই আমি মুকেশকে বলছি এখন কিছুদিন তোমাদের সাথে এসে থাকতে। মুকেশ জেঠুর বড় ছেলে, সে খুব ভালো ছিল। আমি তাকে 5 বছর আগে দেখেছিলাম। তারপর জেঠুর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় আর তার সাথে দেখা হয়নি। জেঠুর কথা শুনে মা একটু স্বস্তি পায়।
মুকেশ এখানে এলে আমাদের অনেক সুবিধা হবে। বাবা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা দুই বোন বাবাকে দেখে খুব কাঁদতাম। আমরা তো কোনো দিন বাবাকে আরামও করতে দেখিনি, কিন্তু এখন 15 দিন ধরে বাবা বিছানায় পড়ে আছে। মুকেশ দাদা আমাদের বাড়িতে এসে বাবার খুব ভালো করে দেখাশোনা করে। এই অবস্থায় আমাদের একজন বড় দাদার দরকারও ছিল, আর মুকেশ দাদা সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করে। কিন্তু ভাগ্যের লিখন কে আর খণ্ডাতে পারে। আমরা বাবাকে বেশি দিন ধরে রাখতে পারলাম না। কিছুদিন পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর মা খুব ভেঙে পড়েছিল, আর আমাদের দুই বোনের পক্ষে তো বিশ্বাস করাই অসম্ভব ছিল যে বাবা আর আমাদের মধ্যে নেই। আমার বয়স 15 বছর, আর আমার বোনের বয়স মাত্র 12 বছর। বাবা বলতো আমাদের দুই বোনকে ডাক্তার বানাবে, তারপর আমাদের ধুমধাম করে বিয়ে দেবে। কিন্তু বাবা তার সব স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন। বাবা মারা যাবার পর মা মুকেশ ভাইকে আমাদের ছেড়ে যেতে দেয় না। সে আমাদের সাথেই থাকতে শুরু করে। জেঠু অন্য শহরে থাকতেন। আমাদের বাকি সব আত্মীয় অন্য শহরে আছে। বাবার চাকরির জন্য আমরা এই শহরে এসেছিলাম। বাবার মৃত্যুর পর জেঠু আমাদের বলেছিল তাদের শহরে চলে যেতে, কিন্তু আমরা পড়াশোনার জন্য আমরা শহর ছেড়ে যেতে পারলাম না। সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা। নিজেদের শহরে ফিরে গেলে আমার আর পড়াশোনা করা হতো না। কিন্তু আমি বাবার স্বপ্ন পূরণ করতে চাই, ডাক্তার হতে চাই। মা জেঠুকে বলে দেয় যে আমার বড় মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা আপনার সাথে যাব। জেঠু আমাদের খোঁজ খবর রাখতেন। 2 মাস পর পর আমাদের সাথে দেখা করতে আসতেন। মুকেশ দাদা যখনই বলতো আমি কয়েকদিনের জন্য নিজের বাড়ি থেকে ঘুরে আসি, তখনই আমি খুব কাঁদতাম, তাকে যেতে দিতাম না। আমি চাইতাম মুকেশ দাদা আমাদের সাথে থেকে যাক। একদিনের জন্য আমি দাদাকে চোখের আড়াল করতে চাইতাম না। বাবা চলে যাওয়ার পর মুকেশ দাদা আমাদের খুব ভালোভাবে দেখাশোনা করছে। ও আমার থেকে 10 বছরের বড়, কিন্তু ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। বাবার যা পেনশন আসতো তাতেই আমাদের সংসার চলতো। মুকেশ দাদা এই শহরে একটা চাকরি খুঁজে নিয়েছিল। প্রত্যেক মাসে তার মাইনে থেকে কিছু টাকা সে মায়ের হাতে দিত। মা মুকেশ দাদাকে নিজের ছেলের মতনই দেখতেন। বাবা না থাকার অভাবটা সে আমাদের বুঝতে দিত না। মুকেশ দাদা যখন কাজ থেকে ফিরত, আমি তার পেছন পেছন ঘুরতে শুরু করতাম, আর আমার বাবার মতন নয় তাকে আমি সারা দিনের গল্প শোনাতাম। রাতে যখন ক্লান্ত হয়ে দাদা শুতে যেত, আমি তখন বই নিয়ে দাদার ঘরে চলে যেতাম। দাদাকে বলতাম আমাকে পড়া বুঝিয়ে দিতে। যতক্ষণ আমি তার ঘরে থাকতাম তাকে একবারও মোবাইল দেখতে দিতাম না। মাঝে মাঝে তো আমি লুকিয়ে দাদার মোবাইলটা বন্ধ করে দিতাম, যাতে আমার পড়ার মাঝখানে সেটা বেজে না ওঠে। আমি মাকে প্রায়ই বলতাম যে মুকেশ দাদা আমার নিজের দাদার মতন, আমি তাকে খুব সম্মান করতাম। একদিন আমি স্কুল থেকে ফিরে এসে জানতে পারি যে মা আর বোন কোনো এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে গেছে। তারা আমাকে নিয়ে যায়নি, কারণ সেদিন আমার মাধ্যমিকের পেপার ছিল। মুকেশ দাদা বাড়িতেই ছিল, সেই আমাকে এই খবরটা দেয়। দাদা সেদিন অফিসে যায়নি। আমি আমার স্কুল ইউনিফর্ম পাল্টে রান্নাঘরে খাবার বাড়তে যাই। তখন মুকেশ দাদা আমাকে বলে তার ঘরে 1 গ্লাস জল নিয়ে যেতে। আমি যেই তার ঘরে ঢুকি, ও দরজাটা বন্ধ করে দেয়। প্রথমে মনে হলো ও আমার সাথে মজা করছে, কিন্তু তারপর মনে হলো ওর নজরটা ভালো নয়। তারপর ও আমার সাথে যা যা করলো সেটা আমার মনে করতেও ঘেন্না করছে। দরজার ছিটকিনিটা লাগিয়ে সে আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে। আমার হাত পা কাঁপতে শুরু করে। জলের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায়। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর সব সীমা লঙ্ঘন করে। যেইভাবে আমার উপর চড়া হয় যে আমি নিজেকে বাঁচাতে পারি না। তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাকে আমি নিজের দাদার মতো সম্মান করতাম। আমি মুকেশ দাদাকে বারবার বলছিলাম যে আমাকে ছেড়ে দিতে, যে আমি তাকে নিজের দাদার মতন দেখি। সে আমার সাথে এমনটা করতে পারে না। আমার কথা শুনে মুকেশ দাদা জোরে জোরে হাসতে শুরু করে আর বলে আমি চাইলেই সে আমার দাদা হয়ে যায় না। সে অনেক দিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল যে কখন সে আমাকে একা পাবে আর আমার সাথে ঘনিষ্ঠ হবে। আজ তোমার মায়ের মাসি মারা গেছে, তাই আমি এই সুযোগটা পেয়েছি, আর এই সুযোগটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। তারপর সে আমার গোটা শরীরে অত্যাচারের চিহ্ন ছেড়ে যায়। আমার হাজার বারণ করা সত্ত্বেও সে থামে না।
সে আমাকে পুরোপুরিভাবে বরবাদ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যখন মা ফিরে আসে আর আমি মাকে সব সত্যিটা বলি, তখন তার পক্ষে এটা বিশ্বাস করা খুবই মুশকিল ছিল। কিছুক্ষণ পর মুকেশ দাদা বাড়ি ফিরে আসে। তখন মা তার কলার ধরে তাকে জিজ্ঞেস করে সে তার মেয়ের সাথে এমনটা কেন করলো। এটা শুনে মুকেশ দাদা মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সে বলে সে তো এখনই অফিস থেকে বাড়ি ফিরল। সে মায়ের কথা শুনে চমকে যাওয়ার ভান করে। মাকে জিজ্ঞেস করে মা কেন তার কলার ধরে আছে, কী এমন হয়েছে। মা তাকে জিজ্ঞেস করে যে সে তার মেয়ের সম্মান নিয়ে কেন খেললো। এটা শুনে মুকেশ দাদা খুব রেগে যায় আর বলে, আন্টি আপনি এসব কী বলছেন? কাজলকে তো আমি আমার ছোট বোনের মতন দেখি। আমি ওকে খারাপ চোখে দেখার কথা ভাবতেও পারি না। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন যে কার দোষ সে আমার উপরে চাপাচ্ছে। আমি তো কাজলকে বলেই কাজে বেরিয়েছিলাম। আজ আমার অনেক কাজ ছিল, আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম। আর আমি যদি কাজলের সাথে এরকম কিছু করতাম তাহলে আমি কি বাড়ি ফিরে আসতাম? কাজলের একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আমি সব জানি, কিন্তু আমি আপনাদের বলিনি, কারণ আমি ভেবেছিলাম কাজল নিজেই একদিন আপনাদের সব কথা বলবে। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে কাজল আমার চরিত্রের দিকে আঙুল তুলবে। হতেই পারে যে কাজলের বাড়িতে একা লাগছিল, তাই ও সেই ছেলেটাকে বাড়িতে ডেকেছিল। তারপর সেই ছেলেটা নিজের সীমা পার করে ফেলেছে, আর সেই দোষটা কাজল আমার ওপরে চাপাচ্ছে। এসব শুনে মা সন্দেহের চোখে আমার দিকে তাকায়। আমি ভেবেছিলাম মুকেশ দাদা নিজের দোষ স্বীকার করে নেবে, কিন্তু সে তো উল্টে আমারই বদনাম করার চেষ্টা করছে। আমি মাকে বলি মুকেশ দাদা মিথ্যে কথা বলছে, আমার কোনো ছেলের সাথেই কোনো সম্পর্ক নেই। মুকেশ দাদাই আমাকে ধর্ষণ করেছে। এটা শুনে মুকেশ দাদা এসে আমার গালে একটা চড় মারে আর বলে, কাজল তুই নিজের ভুল স্বীকার না করে আমার দিকে আঙুল তুলছিস। মা তখন বুঝতে পারছিল না তার কি করা উচিত। মুকেশ দাদা রেগে গিয়ে মাকে বলে যে সেই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। সে তার নিজের ঘরে গিয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করে। মা আমার হাতটা ধরে বলে, সত্যি কথা বল কাজল, এসব কে করেছে? আমি কাঁদতে শুরু করলাম। আমি কি করে প্রমাণ করব যে এটা মুকেশ দাদাই করেছে? মুকেশ দাদা তার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে মাকে বলে, আন্টি আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। আমি আঙ্কেলের অভাব মেটাতে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আপনার মেয়ে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে। মুকেশ দাদা চলে যাবার কথা বলতেই মা একটু চিন্তায় পড়ে যায়, কারণ বাবার পর একমাত্র মুকেশ দাদার উপরেই মা ভরসা করত। কিন্তু মুকেশ দাদা আর এই বাড়িতে থাকতে রাজি হলো না। মা দাদাকে বলে, মুকেশ আজ রাতটা অন্তত এখানে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। এত রাতে তুই কোথায় যাবি? কাল সকাল হলে বেরোস। মুকেশ দাদার মায়ের এই কথাটা ঠিক মনে হয়। সে নিজের জিনিসপত্র নিয়ে তার ঘরে চলে যায়। মা আমাকে বলে যে আজ রাতটুকু সময় আছে আমার কাছে, কাল সকালে যেন আমি তাকে সব সত্যি কথা বলে দিই। মায়ের কথা আমাকে খুব আঘাত দিল, কারণ মা আমার থেকে বেশি মুকেশ দাদাকে বিশ্বাস করেছিল। মা নিজের ঘরে চলে যায়, আর আমার বোনও ঘুমিয়ে পড়েছিল। আমার ঘুম আসছিল না। আমি ঘরে ঘুরে বেড়াচ্ছিলাম, মনটা খুব অস্থির লাগছিল। ভাবলাম একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি। আমি যখন ছাদে যাই তখন দেখি দাদা সেখানে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। তার কথা শুনে আমি অনেক কিছু জানতে পারলাম। সে ফোনে কাউকে একটা বলছিল, তোমাকে আর অপেক্ষা করতে হবে না, আমি কালকেই তোমার কাছে আসছি। ফোনের ওপার থেকে কি বলা হলো আমি জানি না, কিন্তু তার উত্তরে মুকেশ দাদা বলে, আমি পুরোপুরিভাবে ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমার আর আমার মধ্যে কেউ আসবে না। এখন আমি সব সময় তোমার কাছে থাকবো। আমি মুকেশ দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দেখে সে চমকে গেল। আমি তাকে বলি, আমাকে সব সত্যি কথা বলো, তুমি আমার সাথে কেন এমনটা করলে? সে ফোনটা রেখে আমাকে বলে, তুমি আমাকে বাধ্য করেছো এসব করতে। আঙ্কেল অসুস্থ হওয়ার কারণে আমি এখানে এসেছিলাম তোমাদেরকে সাহায্য করব বলে, কিন্তু তোমরা তো আমাকে তোমাদের চাকর বানিয়ে রেখে দিয়েছিলে, নিজেদের ইচ্ছে মতন আমাকে ব্যবহার করতে। আমারও নিজের একটা জীবন আছে, সেটা তোমরা ভুলে গেছিলে। আমি নিজের শহরে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে যেতে দাওনি। তুমি আমার সাথে জোর করে সম্পর্ক তৈরি করেছো।
আমি যখন ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরতাম তখন তুমি আমাকে ঘুমোতে দিতে না। কখনো পড়াশোনার বাহানায় আমার ঘরে ঢুকে পড়তে, আবার কখনো অন্য কিছুর বাহানায়। তোমার আমার উপরে জোর করে অধিকার ফলানো আমার একদমই পছন্দ হতো না। তুমি আমাকে দিয়ে জোর করে তোমার কাজ করিয়ে নিতে। এছাড়াও তুমি আমার ফোন কেটে দিতে, আর কখনো আমাকে না বলে আমার ফোনটা বন্ধ করে দিতে। তুমি ভালো করে জানতে যে আমার বাগদান হয়ে গেছে আর আমার বাগদত্তা আমাকে ফোন করে, কিন্তু সেটা জানার পরেও তুমি আমার ফোন কেটে দিতে। তোমার জন্য আমাদের মধ্যে রোজ ঝগড়া হতো। আমার বাগদত্তা পূজা চাইতো যে আমি ফিরে আসি, কিন্তু তুমি এমন কান্নাকাটি করতে যে আমি এখানে থেকে যেতে বাধ্য হতাম। পূজা আমাকে সন্দেহ করতে শুরু করেছিল। তার মনে হতো তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে। তাই পরশুদিন সে আমাকে পরিষ্কার করে বলে দেয় যে আমি যদি এক্ষুনি ফিরে না আসি তাহলে ও আমাদের সম্পর্ক ভেঙে দেবে। আমি ওকে খুব ভালোবাসি, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হতে চলেছে, কিন্তু তোমার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছিল। তুমি আমাকে এত বিরক্ত করেছিলে যে আমার কাছে এটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। আমি তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। আমি তোমাদেরকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমার সাথে কথা বলতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। তুমি তো আমার মাথায় চড়ে বসেছিলে। পূজার সাথে ঝগড়া হয় আমি খুব রেগে গেছিলাম, আর সেই রাগের বশে আমি তোমার সাথে এমন একটা কাজ করে বসি যেটা করার কথা আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি। আমি খারাপ ছেলে নয়, আমি তোমাকে খারাপ চোখেও দেখি না, কিন্তু তোমার আচরণে আমি এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে আমি না চাইতেও তোমার সাথে একটা ভুল কাজ করে বসি। এর জন্য আমি খুব লজ্জিত। তোমারও এটা বোঝা উচিত যে তুমি জোর করে কাউকে নিজের দাদা বানিয়ে নিতে পারো না। আমি পূজাকে হারাতে চাই না, তাই আমি সকাল হলেই এই শহর ছেড়ে চলে যাব। তুমি এখানে ভালো থেকো। এরপর থেকে কারোর সাথে জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে না। মুকেশ দাদার কথাগুলো আমাকে খুব অবাক করে দেয়। আমি ভাবতেও পারিনি যে এই ছোট্ট বিষয়ের জন্য সে আমার উপর এত ভয়ঙ্করভাবে বদলা নেবে। হ্যাঁ, এটা সত্যি যে আমি ওকে বড্ড বেশি বিরক্ত করতাম। ওর বাগদত্তার ফোন জেনেও আমি সেই ফোন কেটে দিতাম, কারণ আমি চাইতাম না মুকেশ দাদা আমাকে ছাড়া অন্য কাউকে সময় দিক। কোথাও না কোথাও আমার মনে এই ইচ্ছেটাই ছিল যে ওর সাথে পূজার সম্পর্কটা ভেঙে যাক, যাতে ওকে আর শহরে ফিরে যেতে না হয়। ও যাতে আমাদের সাথে এখানেই থেকে যেতে পারে। আমি মাকে বারবার বলতাম যে মুকেশ দাদার বিয়ে এই শহরে কোনো মেয়ের সাথে দিয়ে দিতে, যাতে ও চিরকালের মতন এখানেই থেকে যায়। মা আমার কথাটাকে হালকাভাবে নিত আর হেসে উড়িয়ে দিত। আমি এটা কখনোই ভেবে দেখিনি যে এসব করে আমি মুকেশ দাদাকে কষ্ট দিচ্ছি। ওর কথা শুনে আমার চোখে জল আসে। আমি চুপচাপ নিচে নেমে এলাম। ও নিজের কাজের জন্য লজ্জিত বোধ করছিল, আর আমিও আমার ভুলটা বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি জানি আমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন মা বলে মুকেশ দাদা তার নিজের শহরে ফিরে গেছে। তারপর মা আমাকে জিজ্ঞেস করে যে কে আমার সাথে এরকম পশুর মতন আচরণ করেছে, কিন্তু মায়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি এখন মুখে কুলু পেটেছি। এর আগেও আমার জন্য মুকেশ দাদা পূজাকে হারাতে বসেছিল, আর এখন যদি এই কথাটা জানাজানি হয় তাহলে ওদের সম্পর্কটা ভেঙে যাবে। আমি এখনও মুকেশ দাদাকে নিজের দাদার মতোই মনে করি, আর তার কোনো রকম ক্ষতি চাই না। আমার ছেলে মানুষের জন্য ও আগেও অনেক ভুগেছে। আমি এটা এখন ভালোভাবে বুঝতে পেরেছি যে জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, জোর করে কোনো সম্পর্কও টিকিয়ে রাখা যায় না। আমরা যদি কারোর উপর জোর খাটাই তাহলে একদিন না একদিন তার ফল আমাদেরই ভোগ করতে হবে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।